বাংলায় আপনাকে স্বাগত। আমার নাম ময়ূক রঞ্জন ঘোষ। 121 ভোট। বঙ্গে মিম প্রধান ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠক করলেন আসাদুদ্দিন ওয়াইসি। এলাকায় ভাইজান বলে বেশি বিখ্যাত সেই ভাইজানের সাথে ওয়াইসি বললেন আব্বাস সিদ্দিকীকে সামনে রেখেই 21-এর প্রস্তুতি নেবে মিম। বিহার ভোটের পর ওয়াইসি জানিয়েছিলেন আসছেন বাংলায়। শনিবার রাতে আব্বাস সিদ্দিকীর সঙ্গে ফোনে কথা। রবিবার সাত সকালে হায়দ্রাবাদ থেকে প্লেন ধরে শটান কলকাতা, সেখান থেকে 10টি কনভয় নিয়ে সোজা ফুরফুরা শরীফ, এরপর সোজা পীরমহলে 5 জনের রুদ্ধদ্বার বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন আসাদুদ্দিন ওয়াইসি, আব্বাস সিদ্দিকী, নওসাদ সিদ্দিকী, ওয়াইজিদ আমিন, সাবির গাফার। আব্বাসের নেতৃত্বেই বাংলায় লড়ব। বৈঠক শেষে ফুরফুরা শরীফ থেকে ঘোষণা ওয়াইসির। स्टेट में मजलिस इत्तेहादुल मुस्लिमीन एमआईएम पार्टी का हम यहाँ पर काम शुरू करेंगे। जहाँ जहाँ मीम का संगठन है हम सब लोग अब्बास सिद्दीकी साहब फुरफुरा शरीफ साथ काम करेंगे। পর্যবেক্ষকদের মতে ওয়াইসি আব্বাসের জোট তাৎপর্যপূর্ণ, কারণ বঙ্গের 130 বিধানসভার 30% সংখ্যালঘু ভোট ব্যাংকের ওপর আব্বাস সিদ্দিকীর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলার হিন্দি ও উর্দুভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয় ওয়াইসি। কয়েক মাস আগেই বিহারের 20টি আসনে লড়ে 5টি দখল করেছে মিম। সদ্য সমাপ্ত হায়দ্রাবাদ পুর নির্বাচনে 51 আসনে লড়ে 44 আসনে জেতে মিম। শাসক দলের অভিযোগ, বাংলার মুসলিম ভোট ব্যাংককে ভাগ করতেই মিমের আগমন। বাংলার শাসন ওইসি সাহেবের দলও করতে পারবে না, সিদ্দিকী সাহেবের দলও করতে পারবে না, কিন্তু নিশ্চিতভাবে বাংলাকে সাম্প্রদায়িকতা অর্থাৎ বিজেপির হাতে তুলে দিতে সাহায্য করতে পারে। আমার বিশ্বাস যে বাংলার মানুষ, হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ, তারা এই বিভেদগামী রাজনীতিকে বিশ্বাস করে না। যে কোনো পার্টি যে কোনো জায়গায় আসতে পারে, তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই, পাল্টা দিলীপ ঘোষ। দিদিমণি টেনশন বাড়ছে, বিপি সুগার বাড়ছে। ভারতীয় জনতা পার্টির কোনো চিন্তা নেই। আমরা গণতন্ত্র মেনে সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করি। যারা তোষণের রাজনীতি করেন, যারা মুসলিম ভোটকে নিজের সম্পত্তি ভেবেছিলেন, তাদের কাছে বড় থ্রেট আজকে। যে কোনো পার্টি যে কোনো জায়গায় ইলেকশন লড়তে পারে, আর গণতন্ত্র তাকে সে অধিকার দিয়েছে। তৃণমূল ওয়াইসিকে বারবার আক্রমণ করেছে হায়দ্রাবাদ থেকে আসা বহিরাগত বলে। এবার ভূমিপুত্র আব্বাস সিদ্দিকীকে সামনে রেখে মিমের 21-এর নির্বাচন লড়ার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নিউজ 18 বাংলা। আমার সাথে এই মুহূর্তে আলোচনায় উপস্থিত আছেন কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, এবং তার সাথে উপস্থিত আছেন শুভময় মৈত্র, রাজনৈতিক বিশ্লেষক। আমি শুভময় বাবুর কাছে প্রথমে জানবো যে শুভময় বাবু, এই যে তৃণমূল একটা সময় টানা বলে গেল যে আসাদুদ্দিন ওয়াইসি যেরকম বর্গী বলে আক্রমণ করা হচ্ছে বিজেপিকে, ঠিক সেভাবেই আসাদুদ্দিন ওয়াইসি হায়দ্রাবাদ থেকে পরিযায়ীর মতন উড়ে এসেছে এবং এখানে ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। এখন আসাদুদ্দিন ওয়াইসি আজকের পর অন্তত আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু সামনে আনলো একজন ভূমিপুত্রকে, আব্বাস সিদ্দিকী, যার গ্রাউন্ড লেভেলে যথেষ্ট গ্রিপ আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আপনার কি মনে হয় এইটা কোনোভাবে কি ভোট ফ্যাক্টর হবে বঙ্গের রাজনীতিতে 21-এ? দেখুন, রাজনীতির তো দু রকমের ধারাবৃত্তান্ত এখান থেকে উঠে আসছে। একটা হচ্ছে বহিরাগত যে বিষয়টা, অর্থাৎ এইখানে আমরা বারবারই দেখতে পাচ্ছি যে কথাটা তৃণমূল কংগ্রেসের দিক থেকে বলা হচ্ছে যে বিভিন্ন বাইরের থেকে মানুষ এসে পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যাদের নাকি পশ্চিমবঙ্গের সংস্কৃতি বা পশ্চিমবঙ্গের মানুষের ভাবনার সঙ্গে মিল নেই। এটা গেল একটা দিক। আর অন্য দিকটা গেল একেবারেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর বিষয়। বিহারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সংখ্যালঘু ভোটের শতাংশ কিন্তু পশ্চিমবঙ্গের থেকে কম, যদি না খুব ভুল করি তাহলে 17% মতো। সেই জায়গাতে কিন্তু সীমান্ত অঞ্চলে শুভময় বাবু, যেখানে ওয়াইসি সবচেয়ে বেশি, এখানে 30% ভোট ছিল। হ্যাঁ ছিল, 30% ভোট। সেখানে তারা 20টি আসনে লড়েছেন, কিন্তু গোটা বিহারে হিসেব করলে 17%। তা সেই 20টি আসনের মধ্যে কিন্তু যদি নজর রেখে দেখা যায় 5টি আসনে জিতেছেন ওয়াইসির দল, 9টি আসনে কিন্তু সম্ভবত বিজেপি বিরোধী জোট জিতেছে, এবং 6টি আসনে বিজেপির সমর্থিত জোট বিজেপি জেডিইউ জিতেছে। সুতরাং একদম সহজ সরল যে পাটিগণিতের অঙ্ক, সেটাকে আরেকটু গভীরভাবে দেখার প্রয়োজন আছে।
তবে এটা একদম পরিষ্কার যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 70-30-এর একটা সমীকরণ সবসময় আলোচিত হচ্ছে, সেখানে এই যে 30% সংখ্যালঘু মানে ভোট, এই জায়গাটাতেই শুভময় বাবু আপনার কাছে আমি ছোট্ট করে জানতে চাইবো, পরে আবার আপনার কাছে আসবো, কিন্তু এই জায়গাটাতে এই যে 70-30 আপনি বলছেন, আমি আরো পরিষ্কার করে যদি বলি 70% সংখ্যাগুরু ভোট এবং 30% সংখ্যালঘু ভোটের যে ন্যারেটিভটা কিছু দল সামনে আনছে, সেখানে কি আপনার মনে হয় রুটি কাপড়া মাকান, এই যে এতগুলো পরিকল্পনা প্রকল্প, এতগুলো দুয়ারে সরকারের মতন প্রকল্প, এগুলো পেছনে চলে যাচ্ছে? না, দেখুন, দুয়ারে সরকারের মতন যে প্রকল্পগুলো, সেগুলো যদি মানুষের কাছে পৌঁছয় তাহলে অবশ্যই তো তৃণমূলের সুবিধা হবে। কিন্তু অন্যদিকে বিজেপির যে রাজনীতি এখানে আসার পর থেকে, সেখানে তো অবশ্যই যে যত একটা সংখ্যালঘু তোষণের রাজনীতি উল্টো দিকে উঠে আসবে, যেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং ভারতের রাজনীতিতে বিভিন্ন সময় এসেছে, তখনই অন্যদিকে সংখ্যাগুরুরা একজোট হয়ে একদিকে ভোট দেবেন। এবং এই ধরনের একটা ঘটনা লোকসভা এবং বিধানসভা নির্বাচনের দুটো প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা, কিন্তু এটা তো মানতেই হবে যে বিজেপি এখানকার লোকসভা নির্বাচনে ভোট পেয়েছে, মানুষ সেখানে ভোট দিয়েছে। সুতরাং আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করছেন যে মানুষের খাদ্য, বস্ত্র, অন্নসংস্থান, রাস্তাঘাট কত ভালো হচ্ছে, শিক্ষা স্বাস্থ্য কত ভালো হচ্ছে, আমি বলছি না তাতে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বিপুল এগিয়ে গেছে, কিন্তু মূল কথা হলো সামনের দিনের যে পলিটিক্যাল ন্যারেটিভ যেটা বলছেন, রাজনৈতিক ধারাবৃত্তান্ত, সেই জায়গাটায় কিন্তু সত্যিকারের অনেকে মনে করছেন যে 2021 নির্বাচনে কিন্তু একটা ধর্মভিত্তিক নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। সাধারণ মানুষ সেক্ষেত্রে কিন্তু তাদের দৈনন্দিন চাহিদার কথা হয়তো ভুলে যেতে পারে। দৈনন্দিন চাহিদার কথা ভুলে যাচ্ছেন সাধারণ মানুষ, একদম প্রান্তিক সংখ্যালঘু মানুষ যারা আব্বাস সিদ্দিকীর সাথে এখন সমাবেশে আসছেন, আসাদুদ্দিন ওয়েসিকে মাসিহা বলে ভাবছেন, তথাকথিত একদম প্রান্তিক সংখ্যালঘু মানুষ আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কেস স্টাডিতে। আমি কাজী মাসুম আক্তারের কাছে যাব এই বিষয়টাতেই। কাজী মাসুম আক্তার সাহেব, একটা কথা বলুন খুব পরিষ্কার করে, এই বাংলায়, এটা তো রেনেসার বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, রামকৃষ্ণদেবের বাংলা এবং বেগম রোকেয়ারও এই বাংলা, এই বাংলায় এতগুলো ন্যারেটিভের উপরে কি করে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর ন্যারেটিভটাই খুব জোরালো হচ্ছে, এবং আসাদুদ্দিন ওয়েসির মতন যারা ধর্মের ওপর ভিত্তি করে রাজনীতি করে, আইডেন্টিটি পলিটিক্স করে, তারা কি করে একদম সামনের দিকে চলে আসছে বলে আপনার মনে হয়? 1905 সাল আমরা জানি, সে সময় মুসলিম লীগ তৈরি হয়েছিল ঢাকাতে। ঢাকার নবাব সেলিমুল্লাহ তার নেতৃত্বে সেখানে এসেছিলেন আগা খাঁ। তো বাংলাকে কেন্দ্র করে কিন্তু মুসলিম লীগ তৈরি, আর নেতৃত্ব দিয়েছিল উত্তরপ্রদেশের আগা খাঁ। খুব মজার ব্যাপার, আমাদের বাংলায় কিন্তু মুসলিম রাজনীতি বলতে ঠিক যা বোঝা সেভাবে কিন্তু মাথাচাড়া কখনই দেয়নি। আবার অন্য রাজ্যগুলোতে মুসলিম রাজনীতি যথেষ্ট বেশি পরিমাণে ছিল। আমরা মুসলিম লীগের যে রাজনীতি দেখেছি সেটা কিন্তু উত্তরপ্রদেশ কেন্দ্রিক ছিল, এবং পরবর্তীকালে দেখা গেছে যে সোল স্পোক্সম্যান অফ মুসলিম লীগ বলা হতো মোহাম্মদ আলী জিন্নাকে, তিনি একমাত্র লোক যিনি বোম্বাই কেন্দ্রিক ছিলেন আর কি। তো বাংলাতে কিন্তু এই জাতীয় চেষ্টা একটা হয়েছিল বটে, কিন্তু সেটা খুব বেশি সাফল্য লাভ করতে পারেনি। আমাদের স্বাধীনতার পরে আমরা দেখেছি হক শ্যামা মন্ত্রিসভা, এটাও দেখেছি, অবিভক্ত ভারতবর্ষে বাংলার এটা দেখেছি। কিন্তু স্বাধীন ভারতে কিন্তু মুসলিম ধর্মকে কেন্দ্র করে সংগঠন বা রাজনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত দুর্বল থেকে দুর্বলতর হয়েছে তিলে তিলে ধীরে ধীরে। মুসলিম লীগ দীর্ঘদিন ধরে একটা মাত্র আসন পেয়েছিল দেগঙ্গাতে, হাসানুজ্জামান সাহেব, আপনারা নিশ্চয় জানেন। কিন্তু পরবর্তীকালে কিন্তু মুসলিমদের দ্বারা মুসলিমদের সংগঠন ছিল না। আমরা এটা দেখতে পাচ্ছি এখন, এবং রীতিমতো দেখতে পাচ্ছি। কেন হলো? কেন মুসলিমরা কিন্তু মূল স্ট্রিমের, মূল স্রোতের প্রধান যে রাজনীতি দল, তাদের সঙ্গেই থাকতে চেয়েছিল বাংলার বাঙালি মুসলমানরা। তারা ধর্মীয় বিভাজন বা ধর্মীয় রাজনীতিকে চায়নি, তাই প্রথমে তারা কংগ্রেসকে নিয়ে এসেছিল, পরে তারা 34 বছর ধরে বামেদের নিয়ে এসেছিল, এবং তারপরে বর্তমান সরকার তৃণমূল সরকারকে নিয়ে এসে তারা কী দেখেছে? তারা আশা করেছে যে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবে, তাদের দৈনন্দিন জীবনযাপনের ন্যূনতম যেটা চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, তার সুরাহার ন্যূনতম কর্মকাণ্ড রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে করবে। কিন্তু দেখা গেছে এই সকল রাজনৈতিক দল, বিশেষ করে এই পরবর্তীকালে যে রাজনৈতিক দলগুলো আমরা বেশি করে দেখেছি, তারা ধর্মকে কেন্দ্র করে মুসলমানদেরকে ব্যবহার করেছে। তারা মনে করেছে মুসলমানদের ধর্মীয় সুশ্রী দিলেই তাদের অবস্থার উন্নতি হয়েছে। রাজনৈতিক দলগুলো ধর্মীয় সুশ্রী, সংখ্যালঘুদের ধর্মীয় সুশ্রী দিয়েছে, এটা দিয়ে মুসলমানদের কোনো প্রথম থেকেই মিমকে বিজেপির কিন্তু অন্যদিকে আক্রমণ, বি টিম বলে, মানে এই বিজেপি বি টিম বলে কিন্তু আসাদুদ্দিন ওয়েসির মিমকে বারবার আক্রমণ করা হয়েছে। বিজেপিকে সুবিধা করে দিতেই এ রাজ্যে মিমের আগমন বলে অভিযোগ করেছেন তারা। এবার কৌশলে সেই আক্রমণের জবাব দিলেন আসাদুদ্দিন ওয়েসি নিজে, শুনে নেব।
रूलिंग पार्टी तृणमूल कांग्रेस वोट कट हुआ और बीजेपी का बी टीम बोल रहा है हमको प्लीज ऐसा है ना, भारत की सियासत का मैं लैला हूं और मेरे मजनू बहुत है, तो उससे कोई फर्क नहीं पड़ता। সুমনবাবু, এই জায়গা থেকে ভারতকে সিয়াসি যে কথাটা বলা হচ্ছে, সিয়াসি মানে ভারতের ক্ষমতায়, যেটা কাজী মাসুম আক্তার সাহেবও বলছিলেন, ভারতের মূল স্রোতে যে সংখ্যালঘু মুসলিম মানুষেরা ছিলেন, ওনারা কিন্তু চেয়েছেন সবসময় সেকুলার পার্টির সাথে থাকতে বলে কাজী মাসুম আক্তার সাহেব বলছেন। কোথাও গিয়ে কি অ্যাপিসমেন্ট পলিটিক্সটা এই ধরনের ফোর্সেসকে মাথাচাড়া দিতে সাহায্য করছে? দেখুন, যে মূল বিষয়টা তো হচ্ছে রাজনীতিতে দু ভাগে মানুষকে ভাগ করা যায়। এই যে আমরা যে তিনজন এখানে আলোচনা করছি, আমরা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী মানুষ, আর এর বাইরে একটা বড় অংশের মানুষ আমাদের দেশে আছেন, আমাদের দেশে কেন সারা পৃথিবীতে, তারা হচ্ছেন অসুবিধাভোগী আর কি, অর্থাৎ ওই যাকে হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস বলে। এবার ভোটের জায়গা যখন আসে, তখন সেখানে কিন্তু যারা বেশি অসুবিধায় থাকেন তারাই বেশি সংখ্যায় ভোট দেন। পৃথিবীর এখনো অব্দি নিয়ম তাই, কয়েকটি দেশ ছাড়া। এবং সবসময় কিন্তু যে বামপন্থী সমাজতান্ত্রিক দেশ মানেই তাতে সব গরিব মানুষের ভালো হয়ে গেল এমন নয়, বরং অন্যদিকে ভাবতে পারেন যে আপনি যদি পশ্চিম ইউরোপের রাজনীতি দেখেন, সেখানে কিন্তু প্রচুর দেশ আছে যে দেশগুলো সেভাবে মানে আপনি বলছেন আইডেন্টিটি পলিটিক্সে নট নেসেসারিলি যিনি এই জায়গায় আছেন, অর্থাৎ আসাদুদ্দিন ওয়েসি যে নিজেকে ভাবছেন সংখ্যালঘুদের মাসিহা বা মজনু, সেইটা হয়তো সবসময় হয়নি। এই কারণ কি একদিকে যখন আব্বাস সিদ্দিকী আসাদুদ্দিন ওয়েসির সাথে এই জোটটা করছেন, তোহা সিদ্দিকী আরেকজন পীরজাদা, প্রাচীনভাবে এই পীরজাদা ফর্মটা আসছে, সেই আরেক পীরজাদা তোহা সিদ্দিকী বলেছেন রাজ্যের সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই এবং এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করবে রাজ্যের মানুষই। কি বলেছেন তোহা সিদ্দিকী, শুনে নেব। এই বাংলায় সাম্প্রদায়িক শক্তিও জায়গা পাবে না, সাম্প্রদায়িক শক্তি মনোভাবপূর্ণ ব্যক্তিও জায়গা পাবে না, আর সাম্প্রদায়িক শক্তিকে সম্প্রীতির মানুষ হয়ে তা সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেওয়ার যা চেষ্টা করছে তারাও জায়গা পাবে না। আজকে আপনারা একটু দেখুন না, এই বাংলায় 70% হিন্দু আছে, তেমন হিন্দু ভাইয়েরা যদি এক হতো তো 5 বছর আগে তো বিজেপি এসে যেত। 30% মুসলিম কী করবে? নিশ্চয় আমার হিন্দু ভাইয়েরা তাদের হাজারো স্যালুট দিতে হবে আমাকে, তার সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেয়নি, যার জন্য আসেনি। আর আমরাও তাদের আমার হিন্দু ভাই যারা সাম্প্রদায়িক শক্তির জায়গা দেয় তাদের সঙ্গে বেইমানি করবো নাকি? আমরাও সাম্প্রদায়িক শক্তিকে জায়গা দেবো না। অর্থাৎ মুসলিম ভাইরাই সাম্প্রদায়িক শক্তি নিয়ে যারা বাংলায় রাজনীতি করতে আসছেন তাদের প্রতিহত করবেন, যেভাবে হিন্দু ভাইরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান জানালেন তোহা সিদ্দিকী। আমরা এই বিষয়ে কাজী মাসুম আক্তারের সামনে একটা প্রশ্ন রাখবো, কি সেই প্রশ্ন সেটা একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি। কাজী মাসুম আক্তারের কাছে আমার প্রশ্ন যে এই তোহা সিদ্দিকী যে কথাটা বললেন, যে সত্যিই কি বাংলার সংখ্যালঘু সমাজ কি বিভাজিত হয়ে যাবে? এইখানেই আমার প্রশ্নটা, যে বাংলার সংখ্যালঘু সমাজের মধ্যে এই জাগরণ, এই কথাবার্তাগুলো যেখানে একটা সাম্প্রদায়িক শক্তি আসছে বলে অনেকে ভয় পাচ্ছেন, তোহা সিদ্দিকী বলছে যে রাজ্যের সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই, এইবার কি কোথাও গিয়ে ভুল হবে? কি মনে করেন আপনি? দেখুন, কোন রাজনৈতিক দল সাম্প্রদায়িক আর কোন রাজনৈতিক দল সাম্প্রদায়িক নয়, এর মূল্যায়নটা খুব বড় কথা। সরাসরি বলছে আমি একটা নির্দিষ্ট স্লোগান দিচ্ছে, তার মানে সে সাম্প্রদায়িক, আর যে স্লোগান দিচ্ছে না সে সাম্প্রদায়িক নয়। কে সাম্প্রদায়িক নয় এটা মূল্যায়ন করার অধিকার ওনাকে কে দিয়েছেন? নাম্বার 1। নাম্বার 2, উনি যে কথাটা বলছেন মুসলমানরা তোমরা অমুককে ভোট দাও, মুসলমানরা তোমরা অমুক নেতার সাথে করো, এই কথা তো উনি বারবার করে বলতেন। উনি যদি ধর্মগুরু হয়, যদি উনি উচ্চারণটা ঠিকমতো করতে পারেন না, দীর্ঘদিন ধরে পারেননি, তাহলে উনি এই কথাকে বলতেন কেন? আজকে আব্বাস সিদ্দিকী তাদের পরিবারের একজন, অনেক জুনিয়র, সে এই যে রাজনীতিতে আসবে এই মানসিকতা তো মিস্টার তোহা সিদ্দিকীর মাধ্যমে শুরু হয়েছিল। এই পরম্পরা তো ওনারাই চালু করেছিলেন বিশেষ স্বার্থে। আজকে ওনার হয়তো গুরুত্ব কম লাগছে, তাই হয়তো উনি রেগে গেছেন, বাগি হয়েছেন। প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। আমি একটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে দেখছি, আজকে আমাদের মিমের যিনি প্রধান তিনি এসে বললেন,
তিনি বললেন যে আব্বাস সাহেব আপনি রাজনীতি করুন, আমরা আপনার কথা অনুযায়ী চলবো। খুব তাৎপর্যপূর্ণ। আমি যেটা বলেছিলাম যে অন্য রাজ্যের যারা মুসলিম নেতা তারা পশ্চিমবঙ্গে বা বাংলা রাজনীতিতে কিন্তু মাতবরি করেছে, কিন্তু এখানে কিন্তু মিম একটু বুদ্ধিমানের মতো কাজ করেছে। কারণ মিম সম্পর্কে আগে বলা হতো তার নাকি বাংলার মাটিতে অনেক দখল আছে, ভুল ধারণা ছিল। বাংলার মাটিতে মিমের তেমন দখল নেই। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে অবাঙালি অংশের কিছু মানুষের মধ্যে মিমের গুরুত্ব আছে। বাট এই আব্বাস সিদ্দিকী যেহেতু ফুরফুরা শরীফের লোক, তাই তার গ্রহণযোগ্যতা বাঙালি মুসলিমদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে। তাই এই সমীকরণটা উনি বুঝেছেন, বুঝে বলেছেন। আমি শুভময়দার কাছে ঠিক এই জায়গাটাতেই আসবো, আপনার কাছে আসবো মাসুম সাহেব, আমি শুভময়দার কাছে এই জায়গাটা দিয়ে যাবো, কিন্তু তার আগে আরেকবার আমি একটা তথ্য শুভময়দার বলার সাহায্যে জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে 130টা বিধানসভার, তাতে আব্বাস সিদ্দিকীর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকেরা। অন্যদিকে বঙ্গের হিন্দি ও উর্দু ভাষী সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট দখল আছে ওআইসির, এবং সেটা হয়তো 2 to 3%। কয়েক মাস আগে, এটা আমরা সকালেও আলোচনা করেছি, আমরা এই আলোচনাটা এরকম একটি শীতের সন্ধ্যায় কমলালেবু, সৌরভ গাঙ্গুলি বা শীতের জাঁকিয়ে শীত পড়ার বাইরেও এই আলোচনাটা করতে হচ্ছে শুভময় বাবু। কারণ কি, স্ট্রাইকিং রেট গোটা দেশে ওআইসি বা মিমের স্ট্রাইকিং রেটটা সেটা কিন্তু বাড়ছে। সেটা আপনি কিভাবে দেখবেন? না, সে তো সিপিআইএম এর লিবারেশনেরও স্ট্রাইকিং রেট বিহারে খুব ভালো ছিল, ফলে স্ট্রাইকিং রেট সারা দেশে নয়, মানে হায়দ্রাবাদ, বিহার, মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় আমি সেটা বলছি। মিমের কিছু খুব অল্প কটা পকেটে। ভারতবর্ষ কত বড় দেশ, তার আপনি যখন একটা অঙ্ক কষবেন তখন এই মিম যে কটি জায়গায় জিতছে আর ভারতবর্ষের মোট মানুষ এবং মিম কতগুলি জায়গায় আসন পাচ্ছে, কত মানুষ তাদের ভোট দিয়েছে, এই সংখ্যাটা একেবারেই হিসেবে আসে না। তবু তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে ভারতবর্ষের কিছু কিছু পকেটে মিম ভালো ফল করছে। সে তো সেরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যেমন পঞ্চায়েত ভোটে কর্ণাটকে সিপিআইএম খুব ভালো ফল করেছে, সেই রকম ভাবে আপনি জিনিসটা কম্পেয়ার করতে পারেন। এখন যাই হোক, যে মূল আলোচনাটা আসছে কেন, যে ভোটটা ধর্মভিত্তিক হচ্ছে কিনা। অর্থাৎ আমি যখন একটা নির্বাচনে ভোট দিতে যাই তখন আমি তো অনেক কিছু বিষয় ভেবে, ভোটটা কিন্তু ফাইনালি একটা লোককে দিতে হয়, কিন্তু আমার মনের মধ্যে অনেকগুলো ভাবনার শেড থাকে। যেমন আমি ভাবতে পারি যে আমার ধর্ম কি, যেমন আমি ভাবতে পারি আমার চাকরি হলো কি হলো না, যেমন আমি ভাবতে পারি আমি হাসপাতালে গিয়ে কি পরিষেবা পেয়েছি। এই যে বিভিন্ন মানুষের নিজের মধ্যেই বিভিন্ন দ্বন্দ্ব, তার থেকে বেরিয়ে এসে একজনকে ভোট দিতে হয়, এবং তারপর বহু মানুষের এই ব্যক্তিগত ভাবনাগুলো একসঙ্গে বহু বচনে দাঁড়িয়ে একটা ভোটের নির্বাচনের ফলাফল দেয়। সুতরাং একেবারে একমুখী পশ্চিমবঙ্গের 130টা আসনে 30% করে সংখ্যালঘু ভোট আছে, এবং অঙ্কটা এত সহজ নয়। তবে বারবার যে কথাটা বলতে হয় যে হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামফ্রন্ট আমলে প্রচুর ভালো কাজও আছে, খারাপ কাজও আছে, কিন্তু বামফ্রন্ট আমলে এই ধরনের রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতির কথা এত চরম ভাবে ওপরে উঠে আসেনি, যেটা গত কয়েক বছর ধরে আসছে। অর্থাৎ এত চরমে এই ন্যারেটিভটা, যেটা আমরা প্রথমেই আপনাকে দিয়ে শুরু করলাম, রুটি কাপড়া মাকান ভার্সেস ধর্মের ন্যারেটিভটা, ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিতে চাইছেন আব্বাস সিদ্দিকী বলে, যে আপনিও যেভাবে বললেন, একাধিক লোক সেভাবে বলেছে, ভোট কেটে বিজেপিকেই সুবিধা করে দিতে চাইছে আব্বাস সিদ্দিকী। আবার অন্যদিকে তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন আব্বাস সিদ্দিকী নিজে। উনি নিজে বলেছেন যে শাসক দলকেও একসঙ্গে লড়ার বার্তা দিয়েছিলেন, এবং কি বললেন আব্বাস সিদ্দিকী শুনে নেব। দেখুন, আমার দেশের বাক স্বাধীনতা আছে, কে কি বলছে না বলছে তার ব্যাপার। আমরা শাসক দলকে প্রস্তাব দিয়েছি যে আসুন আমরা একসাথে লড়ি। অর্থাৎ ভোটে গরম বাংলায় দামামা বেজে গেছে, এবং 21কে টার্গেট করে প্রত্যেকে যেভাবে এগোচ্ছে ঠিক সেভাবেই কিন্তু হায়দ্রাবাদ থেকে পরিযায়ীর মতন কিছু মানুষ আসছেন এখানে, এমনটাই অভিযোগ করছে শাসক দল। আবার অন্যদিকে সেই পরিযায়ী আসাদুদ্দিন ওয়াইসি কিন্তু নিজে না লড়ে সামনে রাখলেন ভূমিপুত্র আব্বাস সিদ্দিকীকে। আমরা ফিরবো এরকমই নানা আলোচনায়, আপনারা সঙ্গে থাকুন। আজকের মতন এইটুকুই, ধন্যবাদ। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।